Hello guys, it is Shogoto. Welcome you to Literature Study at Home. I have been discussing a few topics from EDC Net Set Paper 1, just like higher education, people and environment, and of course, I will do so in future. And today, today I am going to talk about a topic from Vidyasagar University English Honors Third Sem. The road not taken by a renowned American poet Robert Frost, and of course in Bengali. অনার্সের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটা শুধু একটি গুরুত্বপূর্ণ কবিতা পড়াশোনার জন্য নয়, এবং একটা জীবনবাদী কবিতা, যেটা একটা জীবনের কথা বলে, যেটা একটা মানুষকে, একটা ছাত্রকে বা একটা কোনো মানুষকে কিভাবে চলতে হবে আগামী দিনে, আগামী পথে, বা তাকে কীরকম সিদ্ধান্ত নিতে হবে সেই সব চয়েসের ক্ষেত্রে সব কিছুই নিয়ে আমাদের এই কবিতাটি, এবং যেটা আমরা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো ফ্রেন্ডস, লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। ওকে, থ্যাংক। তাহলে বন্ধুরা, আমরা এখন আলোচনা করি আমাদের এই কবিতাটি লাইন বাই লাইন। তো এই দ্য রোড নট টেকেন, এটা লিখেছেন আমাদের আমেরিকান একজন বিখ্যাত কবি রবার্ট ফ্রস্ট। তো আমরা যদি রবার্ট ফ্রস্টের লাইফ স্প্যানটা বলি, তাহলে রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করেছেন 1874 সালে এবং রবার্ট ফ্রস্ট মারা যান 1963 সালে। এবং আমরা যদি রবার্ট ফ্রস্টের আমাদের পোয়েট্রি কালেকশনের কথা আমরা যদি বলি, তাহলে দেখব ওনার প্রথম কালেকশন হচ্ছে দ্য নর্থ অফ বোস্টন। দ্য নর্থ অফ বোস্টন পাবলিশ হয় 1914 সালে, এবং তার পরবর্তী লেখা এ বয়েজ উইল 1915 সাল, এবং তার পরবর্তী লেখা খুবই গুরুত্বপূর্ণ মাউন্টেন ইন্টারভেল, যেটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং বিশেষ করে মনে রাখতে হবে আমাদের আমাদের যে আজকের এই পাঠ্য কবিতা দ্য রোড নট টেকেন, এটি এই অংশের দ্য মাউন্টেন ইন্টারভেলের প্রথম কবিতা, দ্য রোড নট টেকেন। ঠিক আছে? এবং আমাদের এই কবিতাটি দ্য রোড নট টেকেন এটি পড়তে গেলে আমাদের বিশেষ করে তিনটে ফিগার অফ স্পিচ সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা থাকতে হবে। আর সেটা হচ্ছে কি না, সিম্বল, মেটাফোর এবং হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর। তো সিম্বলটা কি? সিম্বল হচ্ছে একটা, আমরা বলতে পারি একটা টার্গেটেড ইমেজ, এবং মেটাফোর মানে আমরা জানি এটা ইন্টারনাল কনফ্লিক্ট বিটুইন টু ডিফারেন্ট থিংস। এবং এক্সটেন্ডেড মেটাফোর কি? এক্সটেন্ডেড মেটাফোরটা হচ্ছে কি, ওটা অর্থাৎ লং ড্রন একটা কম্পারিজন, একটা বিস্তৃত একটা বৃহৎ আকারের একটা কম্পারিজন, বৃহৎ আকারের একটা বৃহদাংশের একটা তুলনা, সেটাকে আমরা বলতে পারি এক্সটেন্ডেড মেটাফোর। তো আমরা এই কবিতাটি পড়তে গেলে দ্য রোড নট টেকেন আমরা সাধারণত আমরা তিনটি এই ডিভাইস আমরা বিশেষত আমরা দেখতে পাবো। ঠিক আছে? সিম্বল, মেটাফোর অ্যান্ড এক্সটেন্ডেড মেটাফোর। এবং বিশেষত এই কবিতাটি দ্য রোড নট টেকেন এটি 4টি স্তবকের কবিতা, এবং প্রত্যেকটি স্তবক 5 লাইনের, অর্থাৎ আমাদের 4টি স্তবকের টোটাল লাইন হচ্ছে 20 লাইনের কবিতা। তো এই রোড নট টেকেন কথাটির অর্থটা কি? কবিতার যে টাইটেল দ্য রোড নট টেকেন, অর্থাৎ আমাদের কোন পথটি বেছে নেওয়া উচিত এবং কোন পথটিকে আমরা বেছে নেওয়া উচিত নয়, বা কোন রাস্তাটি বেছে নেওয়া হয়েছে, কোন রাস্তাটি বেছে নেওয়া হয়নি। এবং অবশ্যই দ্য রোড নট টেকেন এই কবিতাটি একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব অ্যামাং দ্য চয়েসেস। আমাদের সামনে যে সমস্ত চয়েসগুলো আসে, আমাদের সামনে যে সমস্ত টার্গেটগুলো আসে, এবং যেটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই, আমরা একটা মানসিক দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে কোন টার্গেটে বা আমরা কোন পথে আমরা এগোলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা উপনীত হব, আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যাব, বা আমরা আমাদের সাফল্য অর্জন করব। এটা নিয়েই হচ্ছে আমাদের বিশেষত কবিতাটা, এবং সেই সঙ্গে কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, অর্থাৎ আমাদের এই মানব মানব বা মানুষের বিশেষ করে মধ্যে যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব শুরু হয় বিশেষ করে, অর্থাৎ আমাদের প্যাশন যেটাকে চায়, আমাদের মন যেটাকে চায়, আমরা তার পিছনে দৌড়ে যাই। আমরা হয়তো আমাদের
পক্ষে যেটা ভালো হবে, আমাদের পক্ষে যেটা হিত হবে বা মঙ্গল হবে সেদিকে না গিয়ে আমরা অনেক সময় আমাদের হিউম্যান প্যাশনের দ্বারা আকৃষ্ট হয়ে, আমাদের আবেগের দ্বারা, ইমোশনের দ্বারা আমরা বশবর্তী হয়ে আমরা অনেক সময় ভুল পথে আমরা চালিত হই, যার দরুন আমাদের বিপদগামী হতে হয়। সো সেই জন্য এই কবিতাটি আসলে একটা হিউম্যানস চয়েস, অর্থাৎ মানুষের যে চয়েসগুলো থাকে, আমাদের যে বিভিন্ন পথগুলো থাকে, রাস্তাগুলো থাকে, সেটা কোন রাস্তাটা নেওয়া উচিত, কোন পথে আমাদের যাওয়া উচিত, কোন পথে গেলে আমরা আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো, সেটা নিয়ে মূলত আমাদের কবিতাটা। তাহলে আমরা চলি এখন আমাদের লাইন বাই লাইন ব্যাখ্যায়। প্রথমে বলেছে, টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, and sorry I could not travel both, and be one traveler. Long I stood and looked down one as far as I could, to where it bent in the undergrowth. অর্থাৎ অর্থাৎ কবি বা স্পিকার তিনি একটি রাস্তার প্রান্তে দাঁড়িয়ে আছেন এবং যেখান থেকে আহ, দুদিকে দুটো রাস্তা চলে গেছে, অর্থাৎ আমি ধরে নিলাম এ একদিকে একটা রাস্তা গেছে এ এবং আরেকটা দিকে রাস্তা চলে গেছে ধরলাম বি, এবং সেই এ এবং বির ঠিক সেই প্রান্তে, সেই সীমানায় আমাদের কবি বা আমাদের স্পিকার সেখানটায় দাঁড়িয়ে আছেন, এবং সেখান থেকে টু রোডস দুটি রাস্তা ডাইভার্স বিভক্ত হয়ে গেছে ইন এ ইয়োলো উড, অর্থাৎ একটি জঙ্গলের মধ্য দিয়ে। এখানটায় ইয়োলো, অ্যাকচুয়ালি এখানটায় কবি সিম্বল ব্যবহার করেছেন, অর্থাৎ এই ইয়োলোটি হতে পারে এটা অটম বা অটমের লক্ষণ। বিশেষ করে আমরা দেখেছি অটমের সময় বিভিন্ন পাতা, গাছের পাতাগুলো আমাদের হলুদ হয়ে যায়, সেই জন্য এটাকে কবি হয়তো ব্যবহার করেছেন ইয়োলো উড, অর্থাৎ সেই গভীর বন জঙ্গল, যা যেখানটায় অনেক হলুদ পাতার স্তূপ, সেই হলুদ পাতার স্তূপের জঙ্গল, সেদিক দিয়ে দুটো রাস্তা দুদিকে বিভক্ত হয়ে গেছে, এবং আমি সেই রাস্তার প্রান্তে, সেই দুটো পথের প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার। এবং কবি দুঃখের সঙ্গে বলছেন, আমরা আমি দুটো রাস্তাতে যেতে পারবো না, আমাকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। কবি এখানে দুঃখ প্রকাশ করছেন কেন? অর্থাৎ কবি দুঃখ প্রকাশ করছেন এই কারণে, অর্থাৎ আমি যদি একটি রাস্তাকে আমি সিলেক্ট করে নেই, আমি যদি একটি পথকে বেছে নেই, তাহলে অন্য পথটি সম্পর্কে আমি কিছুই জানতে পারবো না। অন্য পথটিতে গেলে আমার কি এক্সপিরিয়েন্স, কি অভিজ্ঞতা আমি অর্জন করতাম, বা কি নতুন চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারতাম, অভিজ্ঞতা করতে পারতাম, সেটাকে আমি মিস করে যাব, সেটাকে আমি অর্জন করতে পারবো না। অর্থাৎ তিনি সেই জন্য একটা দুঃখ প্রকাশ করছেন যে আমি যদি একটি রাস্তা দিয়ে যাই, তাহলে কি আমাকে অন্য একটি রাস্তা আমাকে আমাকে ছেড়ে যেতে হবে। তো সেই জন্য কবি বলছে, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, আমাকে আমি দুটো রাস্তা দিয়ে যেতে পারি না, আমাকে যে কোনো একটি রাস্তাতে আমাকে বেছে নিতে হবে। অর্থাৎ আমরা যদি সাপোজ ক্লাস 12 পাস করার পর এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি যদি মনে করি যে আমি সায়েন্স স্ট্রিমেও যাব, আমি আর্টস স্ট্রিমেও যাব, আমি কমার্স স্ট্রিমেও যাব, এটা কি কখনো হতে পারে? নিশ্চয়ই নয়। আমাদেরকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় সায়েন্স, নতবা কমার্স, নতুবা আর্টস। এবং কবির আক্ষেপটা কি, যে আমি যদি সায়েন্সে পড়ি, আমি যদি বিজ্ঞান নিয়ে পড়ি, তাহলে আমি আর্টসের বিষয়গুলোকে মিস করে যাব, আর্টসের বিষয় নিয়ে আমি জানতে পারবো না, বা কমার্সের বিষয় নিয়ে জানতে পারবো না। বা আমি যদি আর্টস নিয়ে পড়ি, তাহলে আমি কি সায়েন্সের বিষয়গুলো জানতে পারবো না, বা কমার্সের বিষয়গুলো জানতে পারবো না। এটাকে কবি, এই জন্য কবি দুঃখ প্রকাশ করছেন, অ্যান্ড সরি I could not travel both, and be one traveler. And long I stood and looked down one as far as I could, to where it bent in the undergrowth. অর্থাৎ আমি দীর্ঘ সময়, আমি দীর্ঘ প্রতীক্ষায়, আমি অনেকক্ষণ ধরে অবাক পানে তাকিয়ে আছি, অবাক পানে দাঁড়িয়ে আছি, অ্যান্ড লুক ডাউন
on as far as I could. যতদূর আমার চোখ যায়, যতদূর আমার দৃষ্টি যায়, আমি ততদূর পর্যন্ত অবাক পানে তাকিয়ে আছি। and to where it bent in the undergrowth, এবং যেখান থেকে আবার শাখা প্রশাখা রাস্তাগুলো বেরিয়ে গেছে। অর্থাৎ আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেখান থেকে দুদিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, এবং সেই রাস্তাগুলোর শেষে আবার সেখান থেকে আবার একটা রাস্তা, শাখা প্রশাখা রাস্তা বেরিয়ে গেছে। যেমনটা হয়, সাপোজ আমরা গ্রামে গেলাম, গ্রাম থেকে শহরে গেলাম, এবং শহরের রাস্তা থেকে আমরা গিয়ে কি দেখি, শহরের রাস্তা থেকে আবার বিভিন্ন রাস্তা বিভক্ত হয়ে গেছে। আবার সেখানটায় যাওয়ার পর আমরা কি দেখব, যে সেখান থেকে আবার বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। এটা কি বলা হচ্ছে কি, যে আন্ডার গ্রোথ। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডার গ্রোথ। তাহলে বন্ধুরা, আমাদের এই প্রথম স্তবকটা, ফার্স্ট স্ট্যাঞ্জা, এই 5 লাইনে কি বলা হয়েছে, যে আমি একজন পথিক, আমি সেই রাস্তার দু প্রান্তে, যে মিলিত প্রান্ত, সেই মেল্টিং পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। সেখান থেকে দুদিকে দুটি রাস্তা চলে গেছে গভীর জঙ্গলের মধ্য দিয়ে, এবং সেই গভীর জঙ্গলের যে পাতাগুলো যেখানে পুরো হলুদ হয়ে এসছে, সেটা হতে পারে কোনো শরতের জন্য বা অটমের জন্য, এবং সেই জন্য পাতাগুলোকে ইয়েলো কালার হিসেবে মনে হচ্ছে, এবং সেটা যেন সেই বন জঙ্গলের মধ্যে রাস্তার উপর যেন স্তূপাকৃতি হয়ে আছে। অ্যান্ড সরি, এবং কই বলছেন, আমি দুঃখিত, আমি দুটো পথ দিয়ে যেতে পারবো না, আমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, আমি দুটো রাস্তার মধ্যে দিয়ে আমি কখনো যেতে পারবো না। এবং কবি আক্ষেপ করছেন, কবি দুঃখ প্রকাশ করছেন এই কারণে, যে আমি যদি এক রাস্তা দিয়ে যাই, কারণ আমাকে যেহেতু একটিই পথ বেছে নিতে হবে, তাহলে আমি অন্য পথে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অন্য পথে যাওয়ার যে আনন্দ, নতুন যে পথে যাওয়ার আনন্দ, আমি সেই পথটিকে তাহলে কি আমি মিস করে যাব, আমি হারাবো তার অভিজ্ঞতাটা, তার আনন্দটাকে আমি উপভোগ করতে পারবো না, অর্জন করতে পারবো না। সেটাই জন্য কবি বলছেন, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ অ্যান্ড বি অন ট্রাভেলার। সেই জন্য কবিকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। যেমনটা আমাদের সামনে, আমাদের জীবনের চলার পথে অনেকগুলো চয়েস থাকবে, এবং অনেকগুলো চয়েসের মাধ্যমে, অনেকগুলো অপশানের মাধ্যমে আমাদেরকে যে কোনো একটি অপশান আমাদেরকে বেছে নিতে হবে, যে কোনো একটি চয়েসকে আমাদেরকে বেছে নিতে হবে। যদি আমরা আমাদের সঠিক গন্তব্যে, যদি আমরা আমাদের সঠিক সাফল্যে আমরা উপনীত হতে চাই, আমাদেরকে সঠিক পথ এবং সঠিক সময়ে আমাদেরকে সেটা বেছে নিতে হবে। এবং কবি বলছেন, আমি অবাক পানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেই রাস্তায়, কোন পথ আমি বেছে নেব, কোন পথে আমি যাব না, কোন পথটা আমার জীবনের পক্ষে, আমার কেরিয়ারের পক্ষে সঠিক হবে, এবং কোন কেরিয়ার বা কোন পথ আমি আমার সঠিকভাবে বাছলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই জন্য কবি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন এবং অবাক পানে তাকিয়ে আছেন যেখানটায়, এবং সেখান থেকে আবার বিভিন্ন রাস্তা, আবার শাখা প্রশাখার রাস্তা সেখান থেকে বেরিয়ে গেছে। এবং নেক্সট, then took the other as just as fair, and having perhaps the better claim, because it was grassy and wanted wear, though as for that the passing there and had worn them really about the same. কবি বলছেন কি, দেন টুক দ্য এয়ার আদার সরি অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার। অর্থাৎ কবি প্রথমে ভাবলেন কি, কবি যে পথটির দিকে চেয়েছিলেন যে আমি এই পথে যাব, কবি যেটাকে প্রথমে বেছে নিয়েছিলেন, তারপর কবি ভাবলেন না, আমার এ পথে যাওয়াটা ঠিক হবে না। সেই জন্য কবি অন্য একটি রাস্তা, অর্থাৎ যদি এ এবং বি রাস্তা হয়, কবি প্রথমে ভাবছিলেন যে আমি এ রাস্তা দিয়েই যাব, এই রাস্তাটাই আমার পক্ষে খুবই উপযুক্ত হবে। কিন্তু কিছুক্ষণ ভাবার পর কবি ভাবলেন, না, এ দিয়ে নয়, ওই বি পথটাই আমার জীবনের পক্ষে ভালো হবে, এটাই আমার পক্ষে খুবই সাফল্য এনে এনে দেবে আমাকে। অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, এটাই আমার পক্ষে ফেয়ার হবে, এটাই আমার পক্ষে খুব ভালো হবে। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং কবি সেই জন্য বি রাস্তাটাকেই অনেকটা ভালো এর তুলনায় মনে করছেন। কারণ কি, বিকজ ইট ওয়াজ গ্র্যাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। অর্থাৎ আমি যদি কথায় ধরে নেই, বি পথ
পত্রা কবি যেতে চাইছেন, তাহলে বি পত্রা কি? বি পত্রা খুবই গ্র্যাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, অর্থাৎ বি পত্রা পুরোপুরি সবুজ ঘাসের মধ্য দিয়ে চলে গেছে রাস্তাটা, এবং মনে হচ্ছে রাস্তাটা যেন একটি সুসজ্জিত পোশাক পরে আছে। রাস্তার মধ্য দিয়ে প্রচুর গাছপালা ঘাস টাস বেড়ে উঠেছে। অর্থাৎ কি, এখান থেকে আমরা কি জানতে পারছি, যে এই পথ দিয়ে কেউ যায়নি আগে, কবি হয়তো প্রথম ট্রাভেলার হবেন সেই রাস্তার উপর দিয়ে। অর্থাৎ এখানটায় আমরা আরও একটি ইনফরমেশন পাচ্ছি, কবি সম্পর্কে জানতে পাচ্ছি যে কবি অনেকটাই নন কনফর্মিটিতে বিশ্বাস করেন। নন কনফর্মিটি কি? অর্থাৎ কবি বাকি অন্যদের তুলনায় নিজেকে ইনডিফারেন্ট মনে করছেন, আলাদা বা ভিন্ন মনে করছেন, নিজেদের মধ্যে একটা ইউনিকনেস তৈরি করতে চাইছেন যে আমি সবার থেকে আলাদা। অর্থাৎ যে রাস্তা দিয়ে সবাই গেছে, যদি আমি কথায় ধরে নেই এ রাস্তাটা দিয়ে তিনি প্রথমে যেতে চাইছেন, কিন্তু এ রাস্তা দিয়ে তিনি এখন যেতে চাইছেন না, তিনি বি রাস্তা দিয়ে যেতে চাইছেন। অর্থাৎ এ রাস্তা দিয়ে সবাই যায় এবং সবাই গেছে, সেই জন্য কবি এ রাস্তা দিয়ে না গিয়ে তিনি বি রাস্তাটা যেতে চাইছেন। এবং সেই বি রাস্তাটা কি? খুবই ঘাসে ভর্তি, এবং যেন বি রাস্তাটি যেন একটা সুসজ্জিত একটা পোশাক পরিহিত অবস্থায় আছে, এবং এই পথ দিয়ে কেউ যায়নি। যদিও অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, যখন আমি সেই রাস্তা দিয়ে আমি অতিক্রম করে যাচ্ছি, চলে যাচ্ছি, হ্যাট ওর দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, যখন সেই রাস্তার উপর আমি মাড়িয়ে চলেছি, যখন সেই রাস্তার উপর দিয়ে আমি অতিক্রান্ত হয়ে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যেন দুটো রাস্তাই এক, কোনোটা আমি পার্থক্য দুটোর মধ্যে যেন আমি কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, দুটো রাস্তাকেই মনে হচ্ছে যেন আমাদের এক। Next. And both that morning equally lay in leaves, no step had trodden black. Oh, I kept the fast for another day, yet knowing how way leads on to way, I doubted if I shout ever come back. কবি বলছেন কি, অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, আমি সেই সকাল বেলায় আমি দাঁড়িয়ে আছি, এবং ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, অর্থাৎ যে রাস্তাটা, অর্থাৎ আমি যদি বি ধরে নেই, সেই রাস্তা দিয়ে এর আগে ওই গাছ রাস্তার উপর যে পাতাগুলো পড়ে আছে, সেই পাতাগুলোর উপর দিয়ে কেউ মারিয়ে যায়নি, সেই পাতাগুলো গাছ থেকে পড়ে যেমন অবস্থায় আছে ঠিক আগের মতো অবস্থায় পড়ে আছে, ওই পাতাগুলোর উপর কেউ মারিয়ে যায়নি। নো স্টেপ, ভালো করে দেখবেন, নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, অর্থাৎ ওই পাতাগুলোকে কেউ মারিয়ে যায়নি। অ্যান্ড ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, এবং আমি ভাবলাম এবং আমি মনে করলাম কি, যে এই রাস্তাটা থাক, সেটা অন্য দিনের জন্য তোলা থাক, আমি পরে সেটার কথা ভাববো, আমি অন্য রাস্তাটার কথা আমি পরে ভাববো, এখন এই বি রাস্তাটা দিয়ে যাওয়া যাক, বা এখন এই রাস্তাটার উপর দিয়ে যাওয়া যাক। যদিও আমি জানি, ইট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, অর্থাৎ একটা রাস্তা থেকে অন্য রাস্তা বেরিয়ে যায়। অর্থাৎ কি, সাপোজ আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা দিয়ে আপনি বেরোলেন, সেটা কোনো রাস্তায়, সেটা কোনো শহরের একটা রাস্তায় উঠলো, এবং সেই শহরের রাস্তা থেকে বিভিন্ন রাস্তা বেরিয়ে গেছে, এবং সেই একটি রাস্তার শেষে যখন আপনি আবার যাবেন, সেই রাস্তা থেকে আবার অনেক শাখা প্রশাখা রাস্তা বেরিয়ে গেছে, সেখান থেকে আবার শাখা প্রশাখা রাস্তা বেরিয়ে গেছে। অর্থাৎ রোড বিগেটস রোড, আমরা যদি বলি সহজ কথায়, অর্থাৎ রাস্তায় রাস্তারই জন্ম দেয়। অর্থাৎ একটি রাস্তা থেকে আবার অনেকগুলো রাস্তা বেরিয়ে গেছে, শাখা প্রশাখা রাস্তা, আবার ওই শাখা প্রশাখা রাস্তা থেকে আবার রাস্তা বেরিয়ে গেছে। সেই জন্য বলছেন, ইট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। কবি নিজে সন্দেহ প্রকাশ করছেন যে আমি তো এই রাস্তার এত দূর চলে এলাম, আমি যদি বি ধরে নেই, আমি তো বি রাস্তায় এত দূর চলে গেলাম, তাহলে আমি কি আবার কখনো আবার এই বির প্রথম প্রান্তে ফিরে যেতে পারবো? আমি নিশ্চয়ই পারবো না। সাপোজ আমি একটা কথা দিয়ে বলি, আমরা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে চলে এলাম, তারপর আমি কি কখনো সেই আবার ক্লাস 1-এ ফিরে যেতে পারবো? এবং সেটা কি কখনো আমি সেই প্রথম শ্রেণীতে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে? কবি সেটা সন্দেহ প্রকাশ করছেন, কবির মনে সেটা সন্দেহ জেগেছে যে আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক,
আমি কি কখনো আমার সেই রাস্তার শুরুতে যেখান থেকে আমি আমার পথ চলা শুরু করেছিলাম সেখানেই কি আমি পৌঁছতে পারবো? সার্টেনলি নট, নিশ্চয়ই নয়। অর্থাৎ সেই জন্যই কবি বোঝাতে চাইছেন যে আমাদের চয়েসের ক্ষেত্রে, আমাদের ডেস্টিনেশন ঠিক করার ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্যই খুবই সিলেক্টিভ হতে হবে, সবসময় ভেবে চিন্তে আমাদের পা ফেলতে হবে এবং আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য সবসময় সিলেক্টিভ হতে হবে। এই যে চয়েস, এই যে সিলেক্ট অফ চয়েস এবং বা সিলেক্ট অফ অপশান, সেক্ষেত্রে খুবই আমাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনার অধিকারী হতে হবে, খুবই ভেবে চিন্তে পা ফেলতে হবে। অর্থাৎ যাতে করে না আমরা কোনো বিপদগামী হই বা আমরা যাতে করে না আমরা ব্যর্থ হই। অর্থাৎ আমাদেরকে সঠিক সাফল্য পেতে হলে আমাদের কেরিয়ারের ক্ষেত্রে হোক, আমাদের জীবনের চলার পথে হোক, সব কিছুর জন্যই আমাদেরকে চয়েসের ক্ষেত্রে আমাদেরকে খুব সিলেক্টিভ হতে হবে এবং খুবই চিন্তা ভাবনা করে আমাদেরকে চয়েস করতে হবে। কারণ আমরা জানি, কবি বলছেন যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেলাম সেখান থেকে আমরা কখনো আর আগের অবস্থায় ফিরে আসতে পারবো না। অর্থাৎ আমাদের তখন জীবন, কেরিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। অর্থাৎ সেই জন্যই কবি বলছেন যা কিছু করতে হবে আমাকে সেই পা ফেলানোর আগেই আমাকে ভেবে চিন্তে পা ফেলতে হবে। কারণ আমি যদি কিছুটা পথ অনেকটা এগিয়ে চলে যাই সেখান থেকে আমি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবো না। ঠিক আছে? নেক্সট। অ্যান্ড আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই সামহোয়ার এজেস অ্যান্ড এজেস হেন্স। কবি বলছেন এখানটায় আর একটা জিনিস আমাদের লক্ষ্য করার আছে। আই শ্যাল বি টেলিং দিস, কবি এখানটায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন। কেন? কবি এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার মাধ্যমে কবি এখানে সময়কে অতিক্রান্ত করে চলে গেছেন। অর্থাৎ যে সমস্ত কবি লেখকেরা খুবই দার্শনিক চিন্তা ভাবনার অধিকারী হন, যেই সমস্ত কবি লেখকরা অনেক উচ্চ মার্গের চিন্তা ভাবনার অধিকারী হন, তারা অনেকটাই আমাদের নির্দিষ্ট যে সময়সীমা, আমাদের এই যে জাগতিক, এই যে পার্থিব সময়সীমার সেই বাধাকে, সেই যে সীমারেখাকে অতিক্রান্ত করে তারা অনেক দূর চলে যান, তারা অনেকটাই চলে যান, তারা অনেক অদূর ভবিষ্যৎকে ওনারা দেখতে পান। সেই জন্য কবি এখানটায় অনেক একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন। আই শ্যাল বি টেলিং দিস, আমি বলতে থাকবো, উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস নিয়ে, সাম হোয়ার এজেস অ্যান্ড এজেস হ্যান্ডস। অর্থাৎ এজেস অ্যান্ড এজেস মিনস জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ ধরে আমি বলতে থাকবো এই কথাগুলো যে কি, টু রোডস ডাইভার্সড ইন এ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। অর্থাৎ কবি বলছেন কি, যে আমি দীর্ঘশ্বাস নিয়ে আমি যুগের পর যুগ ধরে, আমি বছরের পর বছর, আমি এক যুগ থেকে অন্য যুগ ধরে আমি বলতে থাকবো ঠিক একই কথা, যে কি, যেখানে দুটো রাস্তা দুদিকে বিভক্ত হয়ে গেছে, দুটো রাস্তা দুদিকে চলে গেছে, দুটো পথ দুদিকে চলে গেছে, ইন এ উড, একটি জঙ্গলের মধ্য দিয়ে, অ্যান্ড আই, এবং আমি টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই, আমি সেই পথটাই বেছে নিয়েছিলাম, যেই পথটা, কোন পথ সেটা, সেই পথ যে পথ দিয়ে আগে কেউ চলে যায়নি, বা যেই পথে আমার আগে কেউ যে পথে গমন করেনি বা গমন করার সাহস সে অর্জন করতে পারেনি আমার মতন, সেই পথ, সেই দুরন্ত পথ, সেই দুর্ভেদ্য পথ, আমি সেই পথকে আমি আমি বেছে নিয়েছিলাম, সেই সেই দুর্ভেদ্য পথকে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং যেটাই যেটাই আমার মধ্যে একটা ডিফারেন্স, একটা পার্থক্য এনে দিয়েছিল, যেটা আমার মধ্যে একটা ইউনিকনেস বা অদ্বিতীয়তা, বা যেটা আমার মধ্যে একটা বা স্বাতন্ত্রিক যে চিন্তাভাবনা আমার মধ্যে, সেই স্বাতন্ত্র্য ভাবটাকে আমার মধ্যে নিয়ে এসেছিল। কেন? কারণ আমি সেই পথেই গমন করেছিলাম। কোন পথ সে? সেই পথ যে পথে আগে কেউ গমন করেনি, যে পথে কেউ আগে যাওয়ার মতন সাহস সে অর্জন করতে পারেনি, সেই দুর্ভেদ্য দুর্গম পথ আমি আমি অর্জন করেছিলাম সেই সাহস, এবং সেই রাস্তা দিয়েই আমি গমন করেছিলাম।
অর্থাৎ কবি এখানটায় ঠিক আমাদের বাংলা কবিতা কবি কাজী নজরুল ইসলামের সেই দুর্গম গিরি কান্তার মরু সেই কবিতার লাইন আমাদের অনেকটাই আমাদেরকে মনে করিয়ে দেয়। অর্থাৎ কবির যে এই যে ইউনিকনেস, কবির মধ্যে যে এই যে অদ্বিতীয় যে সাহস বা কবির যে নতুন পথে যাওয়া, নতুনকে নতুনকে আঁকড়ে নেওয়া, নতুনকে স্বাগত জানানো, এই যে নতুনত্ব জিনিসটা, সেটা কবিকে বাকি অন্যদের তুলনায় একটা অদ্বিতীয়তা বা একটা স্বাতন্ত্রিকতা কবির মধ্যে এনে দিয়েছিল, এবং যেটা বাকিদের থেকে কবিকে অনেকটাই ডিফারেন্স করে দিয়েছিল, কবিকে আলাদা একটা মাত্রায় পৌঁছে দিয়েছিল, যার দরুন কবি বাকি সবার থেকে আলাদা। অর্থাৎ এটাতে কবি কি বোঝাতে চাইছেন এই কবিতার মধ্য দিয়ে? অর্থাৎ সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, কোনো একটা খুবই নিম্ন মেধার ছেলে, সে বলছে আমি আইপিএস বা আইএস হব, বা আমি ডব্লিউবিসিএস অফিসার হব। হ্যাঁ, সেই জন্য কি অনেকে তার কথা শুনে অনেকে লোকে হাসাহাসি করছে। আবার হয়তো কোনো খুব উচ্চ মেধার ছেলে, তার হয়তো সেই রকম কোনো অ্যাম্বিশন নেই, লক্ষ্য নেই। সে আইএস আইপিএস কিংবা বিসিএস কোনো কিছুই হতে চায় না। সে হতে চায় হয়তো কোনো একটা টিউটর হতে চায়, বা প্রাইভেট টিউটর হতে চায়, টিউশন পড়াতে চায়, তার মধ্যে কোনো অ্যাম্বিশন নেই। অর্থাৎ যে ছেলেটা মধ্যে অতটা মেধা নেই, অতটা বুদ্ধিমত্তা নেই, সেই ছেলে হতে চায় কি আইএস অফিসার বা আইপিএস অফিসার। হ্যাঁ, এবং তার সেই অ্যাম্বিশন শুনে লোকে হাসাহাসি করে। কিন্তু যখন সেই ছেলেটি, সেই নিম্ন মেধার ছেলেটি যখন তার পরিশ্রমের মধ্য দিয়ে, যখন তার খুব কষ্টের মধ্য দিয়ে যখন সে আইএএস কিংবা আইপিএস কিংবা ডব্লিউবিসিএস অফিসার হলো, সবার তখন ধারণাটা চেঞ্জ হয়ে গেল। তখনই সবার ধারণাটা পরিবর্তন হয়ে সে তখন একটা এবং একটা ইউনিক ফিগারে পরিবর্তিত হলো, এবং ইউনিক ফিগারে সে উপনীত হলো, এবং যেটা বাকিদের থাকে তাকে আলাদা করে দিল। কেন? কারণ সে চ্যালেঞ্জ নিয়ে এটা দেখিয়ে দিল যে আমি সবার থেকে আলাদা। আমি আমার মেধা কম হওয়া সত্ত্বেও, যেটা তোমরা সবাই আমাকে হাসাহাসি করছো, সেটা হওয়া সত্ত্বেও আমি দেখিয়ে দিলাম একটা নতুন পথে পাড়ি দিয়ে, যেটাতে নিম্ন মেধার ছেলেরা আইপিএস বা আইএস হওয়ার স্বপ্ন দেখে না, আমি সেই ধরনের ছেলে হয়েও আমি দেখিয়ে দিলাম যে আমি একজন আইএস বা আইপিএস বা ডব্লিউবিসিএস অফিসার। অর্থাৎ এটাই হচ্ছে বাকিদের থেকে তাকে একটা ইউনিকনেস তার মধ্যে এনে দিল। ঠিক আছে? তো এটাই কবিতার যেটা হচ্ছে মূল মূল বিষয়, যেটা কবি বারবারই বলতে চেয়েছেন, যে আমাদের জীবনে চলার পথে, আমাদের জীবনে এগানোর পথে, আমাদের কেরিয়ারের চয়েসের ক্ষেত্রে, আমাদের পড়াশোনার কেরিয়ারের কোন বিষয় পড়লে আমরা আগামী দিনে আমাদের সঠিক গন্তব্যে, সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, আমরা কোন পথে গেলে আমরা সাফল্য অর্জন করতে পারবো, এই যে চয়েসেসগুলো, এই যে অপশানসগুলো, এই যে কনফিউশনগুলো, এই যে কনফ্লিক্টগুলো, যেটা আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে সবার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হতে হবে? সেক্ষেত্রে কবি বলছেন খুবই চিন্তা ভাবনা করে সিলেক্টিভ ওয়েতে সেটাকে আমাদেরকে পা ফেলতে হবে, ভেবে চিনতে পা ফেলতে হবে। সেই জন্য কবি বলছেন যে আমি যদি অনেকটা পথ এগিয়ে যাব, কিন্তু আর সেখান থেকে ফিরে আসা আর যাবে না। সেই জন্য কবি বলছেন, আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। আমি কি ফিরে আসতে পারবো আমি যেখানটায় আমি শুরু করেছিলাম, যেই প্রান্ত থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেই প্রান্তে কি আমি কি পৌঁছাতে পারবো? সার্টেনলি নট, নিশ্চয়ই নয়। সেই জন্য আমাকে সব কিছুই সিলেক্টিভ হতে হবে, আমার চয়েসের ক্ষেত্রে, আমার জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে, আমার জীবনে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে, আমার জীবনে সাফল্য অর্জন করার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আমাকে খুবই সিলেক্টিভ হতে হবে। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। আশা করি বন্ধুরা সবাই মোটামুটি তোমরা বুঝতে পারলে আমাদের এই কবিতাটা। যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, বা আমাদের যে লিঙ্কগুলো দেওয়া আছে লিটারেচার স্টাডি অ্যাট হোমের, টেলিগ্রাম লিঙ্ক হোক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোক, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপে জয়েন করবেন, এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। আমরা খুবই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবং অবশ্যই আপনাদের যদি আমাদের এই লেকচারগুলো খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল। থ্যাংক ইউ।